নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ, পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা। নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকেই অস্ত্র বানাতে চাইছে। কিন্তু ইরান বলছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর একমেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে, তত বাড়ছে চাপ। পশ্চিমা ত্রয়ী মনে করছে তারা শেষ জেত দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে, বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার, নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না। দিন কয়েক আগেই আকাশ কাঁপিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। বাংকার বাস্টার বোমার গর্জনে কেঁপে উঠেছিল মরুভূমির বুকে লুকানো স্থাপনাগুলো। শক্তিশালী এই বোমা ফেলতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা ইরানের আকাশে পৌঁছাতে 16 ঘন্টা টানা উঠতে হয়েছিল, পেরোতে হয়েছিল প্রায় 11,000 কিলোমিটার পথ। কিন্তু এবার খেলা ঘুরে যেতে পারে। তেহরান নাকি তৈরি করে ফেলেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে ইরানে বসে আঘাত হানা যাবে আমেরিকার প্রাণকেন্দ্রে। এর নাম খোররামশার 5। শোনা যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। এ শুধু সাধারণ মিসাইল নয়, এটি এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন অস্ত্র আছে। যদি খবর সত্য হয়, ইরান সেই অভিজাত ক্লাবে যোগ দেবে, যেখানে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও কয়েকটি সামরিক দানব। শক্তির সংজ্ঞা বদলে দিতে পারে খোররামশার 5। এই মিসাইলের ওয়ারহেড প্যালোড প্রায় 2 টন, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সমান বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আঘাত হানার পর এটি ভূগর্ভের সুরক্ষিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 16, মানে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়বে। টুইস্ট হচ্ছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এখনও এই অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ছাড়া অন্য সূত্রগুলো একে উড়িয়ে দিচ্ছে না, বরং শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিচ্ছেন তাদের হাতে এমন কিছু আছে যা বিশ্ব আগে দেখেনি। কেন আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব 11,000 কিলোমিটার, যেখানে একসময় পৌঁছতে লাগতো ঘন্টার পর ঘন্টা উড়োজাহাজের পথ। আর এখন খোররামশার 5 যদি সত্যিই প্রস্তুত হয়, সেই আঘাত কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল। তাদের রাজধানী জেরুজালেম, সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টগুলো এই মিসাইলের নাগালের মধ্যেই। ইরানের বার্তা স্পষ্ট,
ইরান বহুদিন ধরে বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে, আর খোররামশার 5 সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে। এটা শুধু প্রতিশোধের অস্ত্র নয়, এটা একটি কৌশলগত বার্তা যা বলে দেয়, যদি তুমি আমার আকাশে ঢোকো, আমি তোমার আকাশ ছেড়ে দেব। গোপনীয়তার আড়ালে বিপদ। অদ্ভুত ব্যাপার হলো, ইরান সাধারণত সামরিক সাফল্যের খবর প্রচার করতে ভালোবাসে, কিন্তু এবার তারা চুপ। হয়তো এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রেখে ভয় তৈরি করা, বা হতে পারে অস্ত্রটি সত্যিই প্রস্তুত আর তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে তা প্রকাশ করার জন্য। যদি খোররামশার 5 বাস্তব হয়, তবে বিশ্ব শক্তির মানচিত্রে নতুন হিসাব কষতে হবে। তখন আর ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি বলে হবে না, তারা হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় খেলোয়াড়, যার আঙুলের ছোঁয়ায় আমেরিকার হৃদয়েও কম্পন ধরতে পারে। এই খেলায় দেরি হলে চলবে না, কারণ আকাশপথে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে, আর খোররামশার 5 সেই নতুন যুগের দূত। যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধ জমেছে অদৃশ্য জগতে। যুদ্ধবিরতি সই হয়েছে, মিসাইল থেমেছে, কিন্তু শান্তি আসেনি। গান পাউডারের গন্ধ মিলিয়ে যাওয়ার আগেই নতুন ফ্রন্ট খুলেছে। এবার আকাশে নয়, কিবোর্ডে। ইরান আর ইসরায়েল মুখোমুখি হয়েছে এমন এক যুদ্ধে যেখানে গোলাবারুদ নেই, আছে কোড আর ক্লিকের মারাত্মক আঘাত। দৃশ্যপট বদলেছে, যুদ্ধের রূপ নয়। জুনের ছোট্ট যুদ্ধ শেষ হয়েছে 24 তারিখে। ভেবেছিল সবাই অন্তত কিছুদিনের জন্য শান্তি ফিরবে, কিন্তু যুদ্ধ থামলেও কেবল বাস্তব জগতে। অদৃশ্য সাইবার অঙ্গনের লড়াই যেন আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ারস্কাইয়ের প্রধান বোয়াজ দোলফ জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও ইরান সংযুক্ত হ্যাকাররা মাইক্রোসফট সার্ভারের নতুন দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য গোপন তথ্য হাতানো এবং সিস্টেম ভেঙে ফেলা। পাল্টাপাল্টি হামলার নাটকীয়তা। এ যুদ্ধে দুপক্ষই সমান আগ্রহী প্রতিশোধে। সংঘাতের সময় ইসরায়েলি সংযুক্ত হ্যাকার দল গঞ্জেশকে দাঁড়ান দিয়ে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, ইরানের বড় 2 ব্যাংক সেপা এবং পাসারগাদের মূল এবং ব্যাকআপ ডেটা সেন্টার অকেজো করে পরিষেবা বিপর্যস্ত করেছিল তারা। ইরানও থেমে থাকেনি, তারা প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযান চালায়। টার্গেট কোম্পানির গোপন নথি ফাঁস করে দেওয়া এবং সিস্টেম ধ্বংস করতে ম্যালওয়্যার ঢোকানো। ফলে ইসরায়েলের শক্তিশালী কোম্পানিগুলোকে উদ্বেগে থাকতে হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকিতে ছোটরা। বড় বড় সামরিক ও প্রযুক্তি কোম্পানির সাইবার প্রতিরক্ষা ভাঙা কঠিন, তাই ইরানিরা কৌশল পাল্টে ছোট দুর্বল ব্যবসাগুলোকে টার্গেট করে। লজিস্টিক্স, জ্বালানি সরবরাহকারী, এমনকি মানব সম্পদ সংস্থাগুলো এর শিকার। এই হামলায় তারা হাজার হাজার ইসরায়েলি নাগরিকের সিভি পেয়েছে, যাদের পটভূমি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত। ছোট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিরক্ষা জোরদারে আগের চেয়ে অনেক বেশি খরচ করছে, কেউ কেউ আর্থিক চাপে দমবন্ধ অবস্থায়। ইরানের অদৃশ্য শক্তি। মিসাইল পরীক্ষার মতো সাইবার যুদ্ধের খবর ইরান খুব একটা প্রচার করে না, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। শুধু আকাশপথ নয়, অনলাইন দুনিয়াতেও তারা প্রতিপক্ষের গলা চেপে ধরতে পারে। দোলফ স্বীকার করেছেন, ভৌত জগতে যুদ্ধবিরতি থাকলেও সাইবার অঙ্গনে যুদ্ধ অব্যাহত। আর এই যুদ্ধের ফলাফল শুধু সামরিক নয়, আর্থিক, কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। শেষ দৃশ্য, এক অদৃশ্য ফ্রন্ট লাইনের গল্প। একসময়ে যুদ্ধ মানে ছিল সৈনিক, ট্যাঙ্ক আর গোলাবর্ষণ। এখন যুদ্ধ মানে সার্ভার রুম, হ্যাকিং টুলস আর নীরব কমান্ড প্রম্পটে আক্রমণের কোড। ইরান ইসরায়েলের সংঘাতের নতুন অধ্যায় প্রমাণ করে, যুদ্ধবিরতি শুধু এক ধরনের বিরাম চিহ্ন, যা অদৃশ্য যুদ্ধে গিয়ে শেষ হয় না। মিসাইলের শব্দ নেই, ধোঁয়ার কুণ্ডলী নেই, তবু প্রতিটি ক্লিক, প্রতিটি কোডের লাইনই হতে পারে নতুন এক বিস্ফোরণ। আর এই খেলায় ইরান প্রমাণ করছে, তারা শুধু মাঠের খেলোয়াড় নয়, ডিজিটাল যুদ্ধক্ষেত্রেরও এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। ইরানের নাটকীয় পদক্ষেপ। মোসাদের ষড়যন্ত্র নস্যাৎ। খামেনির দেশের শক্তি প্রদর্শিত। আটকে রাখা শ্বাস, রুদ্ধশ্বাস, উত্তেজনা আর একের পর এক বিস্ময়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইরানের বুকে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক নাটকীয় অভিযানে মোসাদ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একটি বড় ষড়যন্ত্র ফাঁস করেছে। সিস্তান ও বালুচেস্তান প্রদেশের শান্ত মাটিতে হঠাৎ করেই যেন যুদ্ধ শুরুর দামামা বেজে উঠল। কিন্তু ইরান তার অদম্য শক্তি ও ক্ষুরধার বুদ্ধিমত্তা দিয়ে শত্রুর সব চাল নস্যাৎ করে দিয়েছে। রিপোর্ট আল মায়াদিনের। মার্কিন অস্ত্রের বিশাল চালান জব্দ, এক মারাত্মক চাল। শত্রুরা হয়তো ভেবেছিল তারা গোপনে তাদের কাজ চালিয়ে যাবে এবং ইরান তাদের ফাঁদে পা দিবে, কিন্তু সিস্তান ও বালুচেস্তানে যা ঘটল তা তাদের সব পরিকল্পনা উল্টে দিল। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা 3টি পৃথক অভিযানে 210টিরও বেশি সামরিক গ্রেড অস্ত্র জব্দ করেছেন। এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন,
মার্কিন অস্ত্রগুলো ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী পাচার করছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করা। কিন্তু ইরানের গোয়েন্দা বিভাগের তীক্ষ্ণ নজর থেকে কিছুই লুকানো সম্ভব নয়। তারা এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল এবং অত্যন্ত দক্ষতার সাথে এই বিপুল পরিমাণ অস্ত্রের চালান আটক করেছে। এটি কেবল একটি অস্ত্র জব্দ নয়, এটি মোসাদ এবং তাদের মিত্রদের মুখের ওপর একটি সজাগ চপেটাঘাত। ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে দেশের নিরাপত্তা রক্ষার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আইআরজিসির হুঁশিয়ারি, প্রত্যাশার চেয়েও কঠোর জবাব। ইরান শুধু অস্ত্র জব্দ করেই থেমে থাকেনি, বরং শত্রুদের প্রতি এক কঠিন বার্তা দিয়েছে। দেশটির সামরিক কমান্ডারদের শাহাদাতের 40তম দিন উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের নিরাপত্তার উপর যে কোনো হুমকির জবাবে তারা প্রত্যাশার চেয়েও বেশি কঠোর প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও বেশি শক্তিশালী এবং বেদনাদায়ক হবে তাদের পরবর্তী পদক্ষেপ। এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে। এর মাধ্যমে আইআরজিসি নিজেদের অপ্রতিরোধ্য শক্তির কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো সময়, যে কোনো স্থানে কড়া জবাব দিতে প্রস্তুত। এই ঘটনাগুলো কেবল অস্ত্রের চালান আটকের খবর নয়, বরং এটি ইরানের অদম্য শক্তি, সামরিক প্রস্তুতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রতিজ্ঞার এক সুস্পষ্ট প্রতিফলন। শত্রুরা যখন দেশের শান্তি নষ্ট করতে চায়, তখন ইরান যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। এই নাটকীয় মোড় এবং রুদ্ধশ্বাস পরিস্থিতি প্রমাণ করে, ইরানকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কতটা অপ্রতিরোধ্য তা আবারও প্রমাণিত হলো। এই ঘটনা কি অঞ্চলে আরও নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে, নাকি শত্রুরা ইরানের এই শক্তি দেখে পিছু হটবে? ট্রাম্প কি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কারণে পিছু হটতে বাধ্য হয়েছিলেন? এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিল। একটি প্রভাবশালী ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদন উদ্ধৃত করে তারা এই দাবি করেছে। ট্রাম্প কেন পিছু হটলেন? ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই দাবির পেছনে রয়েছে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা। তাদের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান গত মে মাসে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়েছিল। এই হামলায় যুদ্ধজাহাজটি প্রায় আঘাতপ্রাপ্ত হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট এর প্রতিবেদন অনুসারে ট্রুম্যানকে সেই হামলা এড়াতে বিপজ্জনকভাবে কৌশল পরিবর্তন করতে হয়েছিল। এর প্রতিক্রিয়া হিসেবে একটি F-18 জেট লোহিত সাগরে বিধ্বস্ত হয়। এই ঘটনাটি ট্রাম্পের যুদ্ধ বন্ধের ঘোষণার কয়েক ঘন্টা আগে ঘটেছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মতে এই হামলা ট্রাম্পকে শর্ত ছাড়াই ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করে, কারণ ট্রাম্প আশঙ্কা করেছিলেন যে যদি একটি মার্কিন যুদ্ধজাহাজ সফলভাবে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তা সমগ্র বিশ্বে আমেরিকার সম্মান এবং শক্তিকে চূর্ণ করে দেবে। হোয়াইট হাউসকে নাড়িয়ে দেওয়া এই ক্ষেপণাস্ত্র হামলাকে ওই প্রতিবেদনে একটি ইয়েমেনি বিস্ময় হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর উদ্বেগ এবং দুর্বলতা। এই প্রতিবেদন থেকে আরও জানা যায় যে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা ট্রাম্পকে অব্যাহত সামরিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন যে একটি ক্ষতিগ্রস্ত বিমানবাহী রণতরী আমেরিকার বিশ্বাসযোগ্যতার জন্য একটি বড় বিপর্যয় হবে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অপ্রত্যাশিত ব্যবহার মার্কিন সামরিক বাহিনীকে স্তম্ভিত করে দিয়েছিল। মার্কিন বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হুমকি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে নিজেদের অক্ষম বলে মনে করেছিল। পেন্টাগনের এক কর্মকর্তা কমান্ডার ব্রেট কুপার এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় লড়াই হিসেবে বর্ণনা করেছিলেন। এতে বোঝা যায় ইয়েমেনিদের সামরিক সক্ষমতাকে পেন্টাগন কতটা গুরুত্ব সহকারে দেখেছিল। ট্রাম্পের পিছু হটাকে সম্মান রক্ষার জন্য। ইসরায়েলি সংবাদপত্রটি ট্রাম্পের এই পিছু হটাকে একটি সম্মান রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছে, যা যুদ্ধে জেতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইয়েমেনের এই হামলা আমেরিকার মর্যাদা এবং সামরিক শক্তি উভয়কেই ক্ষতিগ্রস্ত করেছে। এর পাশাপাশি ইয়েমেন ইসরায়েলি জলসীমা অবরোধ করে একটি দ্বৈত বিজয় অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে। এই প্রতিবেদন যদি সত্যি হয়, তাহলে তা আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি বড় মোড়। একটি ছোট এবং দুর্বল সামরিক শক্তি কিভাবে একটি পরাশক্তির ওপর প্রভাব ফেলতে পারে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। তবে এই দাবির সত্যতা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
পুরো পরিস্থিতিটি এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে, তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফাঁসির মঞ্চে এক পরমাণু বিজ্ঞানী, বিশ্বাসঘাতকতার এক নির্মম গল্প। গল্পটি শুরু হয়েছিল নীরবে। এক ফাঁসি কার্যকর হয়েছে, খবরটা যেন প্রতিদিনকার সাধারণ এক ঘটনার মতো। কিন্তু এই সাধারণের আড়ালে লুকিয়েছিল এক চাঞ্চল্যকর সত্য, এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প। এই ফাঁসির আসামি কোনো সাধারণ অপরাধী নয়। একসময় সে ছিল ইরানের গর্ব, এক পরমাণু বিজ্ঞানী। নাম তার রুজবে ভাদি। গুগলে তার নাম খুঁজলে দেখা যায় তার ক্যারিয়ার ছিল অত্যন্ত উজ্জ্বল। ইরানের পারমাণবিক শক্তি অর্জনের জন্য তার অবদান ছিল অপরিসীম। ডক্টরেট ডিগ্রিধারী এই বিজ্ঞানী 2011 সালে দেশের সবচেয়ে সেরা কিছু পরমাণু বিজ্ঞানীর সঙ্গে মিলে একটি গবেষণাপত্র লিখেছিলেন। তাদের এই গবেষণা ইরানের পারমাণবিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ ধাপ ছিল। কিন্তু কে জানতো দেশের উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করা এই মানুষটির ভেতরেই লুকিয়েছিল এক বিষাক্ত সাপ। ইরানের বিচার বিভাগ ঘোষণা করে ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করার জন্য রুজবে ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের এই বিশ্বাসঘাতকতার গল্পটা যেন এক সিনেমার প্লট। সেই জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতে যে কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছিলেন, রুজবে তাদেরই একজন সহকর্মী ছিলেন। তিনি শহীদ বিজ্ঞানীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ গোপন তথ্য মোসাদের হাতে তুলে দিয়েছিলেন। এই তথ্যই হয়তো সেই হামলার কারণ। সরকার বলছে ভাদিকে অনলাইনে নিয়োগ করা হয়েছিল। মোসাদের একজন কর্মকর্তা তাকে যাচাই বাছাই করেন, তারপর তাকে কেভিন নামে পরিচিত একজন হ্যান্ডলারের কাছে হস্তান্তর করা হয়। মোসাদ বুঝতে পারে ভাদির কর্মক্ষেত্র ও তার পদমর্যাদা তাকে এক উচ্চ মূল্যবান উৎস করে তুলতে পারে। মোসাদ তাই তাকে সরাসরি তাদের সেরা একটি বিভাগের সাথে যুক্ত করে। তাকে প্রতি মাসে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো, যেন তার গতিবিধি বোঝা না যায়। ভাদিকে শুধু টাকা দিয়ে শান্ত করা হয়নি, তাকে দেওয়া হয়েছিল একটি বিশেষ ফোন, ল্যাপটপ এবং 2টি ফ্ল্যাশ ড্রাইভ। এরপর তাকে দেওয়া হয় গোপন তথ্য সংগ্রহের প্রশিক্ষণ। সফলভাবে প্রশিক্ষণ শেষে তিনি ইরানের সবচেয়ে স্পর্শকাতর ও গোপন তথ্য মোসাদের কাছে পাচার করা শুরু করেন। এই বিশ্বাসঘাতকতা শুধু একজন বিজ্ঞানীর নয়, পুরো দেশের প্রতি ছিল এক ভয়ঙ্কর আঘাত। ঘটনাটি আবারও প্রমাণ করে শত্রুরা কেবল সামরিক শক্তি দিয়ে আঘাত করে না, তারা দেশের ভেতর থেকেই শত্রুদের তৈরি করার চেষ্টা করে। কিন্তু ইরান তার শক্তি ও প্রতিরোধের প্রমাণ রেখেছে। বিশ্বাসঘাতককে খুঁজে বের করে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে ইরান প্রমাণ করেছে যে দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। এই ফাঁসি কেবল একজন অপরাধীর শাস্তি নয়, এটি ইরানের সেই শক্তির প্রতিধ্বনি যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। এই ফাঁসির ঘটনাটি যেন এক সতর্কবাণী, যা বলছে যে কোনো দেশের সবচেয়ে বড় শত্রু দেশের বাইরের নয়, বরং ভেতরের বিশ্বাসঘাতকরা। ইরানের এই কঠোর পদক্ষেপ প্রমাণ করে দেশের সুরক্ষার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। চীন রাশিয়ার নীরব গর্জন। পৃথিবীর বুকে তখনও ভোরের আলো ফোটেনি, যখন জাপান সাগরের আকাশ হঠাৎ করেই ভারী হয়ে উঠল। দুটি পরাশক্তির যুদ্ধবিমান গর্জন করে উড়ে চলল এক গোপন মিশনে। একদিকে চীনের অত্যাধুনিক Y-8 অ্যান্টি সাবমেরিন বিমান, অন্যদিকে রাশিয়ার শক্তিশালী IL-38 মডেলের বিমান। তাদের লক্ষ্য একটাই, শত্রুর পারমাণবিক সাবমেরিনগুলো খুঁজে বের করে ধ্বংস করা। এই সামরিক মহড়াটি কোনো সাধারণ অনুশীলন ছিল না। এটি ছিল আমেরিকা ও তার মিত্রদের জন্য এক স্পষ্ট বার্তা, যে বার্তাটি ছিল আমাদের নিরাপত্তা ও সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে কঠিন জবাব অপেক্ষা করছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সমুদ্র সীমার কাছে পারমাণবিক অস্ত্র বহনকারী 2টি সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিকভাবে চাপে ফেলার জন্যই এই কৌশল নেওয়া হয়েছিল। ট্রাম্পের উদ্দেশ্য ছিল রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করা, কিন্তু রাশিয়া ও চীন চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের এই হুমকির পরেই তারা এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করল, যা যেন পুরনো ঠান্ডা যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনল। এই মহড়া প্রমাণ করে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগে রাশিয়া ও চীন কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তারা শুধু পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে হাত গুটিয়ে বসে থাকে না, বরং পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত।
এই যৌথ মহড়ায় চীনের Y-8 বিমান এবং রাশিয়ার IL-38 বিমান ব্যবহার করে সাবমেরিন ধ্বংসের অনুশীলন করা হয়। এই বিমানগুলো আকাশ থেকে শত্রুপক্ষের সাবমেরিনের অবস্থান নিশ্চিত করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ট্রাম্প শুধু সামরিক হুমকি দিয়ে ক্ষান্ত হননি, তিনি রাশিয়াকে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের এই হুমকিকে সশস্ত্র যুদ্ধের উস্কানি হিসেবে উল্লেখ করেছেন। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন, তিনি পারমাণবিক ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে সব পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একদিকে যেমন উভয় পক্ষই প্রকাশ্যে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তেমনি গোপনে সামরিক প্রস্তুতি এবং হুমকি পাল্টা হুমকি চলছে। এটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে কেউই সরাসরি সংঘাত চায় না, কিন্তু কেউই নিজেদের দুর্বল প্রমাণ করতেও রাজি নন। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। এইবারের মহড়াটিও সেই ধারাবাহিকতারই অংশ। এটি প্রমাণ করে যে রাশিয়া ও চীন এখন সামরিক ও কৌশলগত দিক থেকে একে অপরের নির্ভরযোগ্য অংশীদার। মহাসাগরের গভীরে চলা এই নীরব লড়াই এবং আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমানগুলো যেন পুরো পৃথিবীকে এক নতুন সংঘাতের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই চাপা উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। এটি কি কেবলই ক্ষমতার প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি সত্যি কোনো এক ভয়াবহ সংঘাতের জন্ম দেবে? ইউক্রেনের আকাশে ইরানের ড্রোন, যুদ্ধের ময়দানে নতুন মোড়। ইউক্রেনের যুদ্ধের ময়দানের দৃশ্য। রাশিয়ার রণক্ষেত্রে আজ যে অস্ত্র প্রতিধ্বনিত হচ্ছে তার নেপথ্যে রয়েছে এক দুরন্ত সম্পর্ক, ইরান এবং রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে হতবাক করে দিয়ে ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোন এখন ইউক্রেনের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি এতটাই সফল যে রাশিয়া এখন নিজেরাই এই ড্রোন তৈরি করতে শুরু করেছে। আলাবোগা ড্রোনের নতুন সাম্রাজ্য। মস্কো থেকে প্রায় 600 মাইল দূরে রাশিয়ার আলাবোগা নামক এক স্থানে গড়ে উঠেছে এক বিশাল ড্রোন কারখানা। এটি কোনো সাধারণ কারখানা নয়, বরং ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোনের একটি নতুন উৎপাদন কেন্দ্র। সাম্প্রতিক সময়ে এই কারখানায় উৎপাদন এতটাই বেড়েছে যে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে এখন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত 90% শাহেদ ড্রোনই রাশিয়ায় তৈরি হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এই কারখানা আরও সম্প্রসারিত হচ্ছে, নতুন ভবন ও থাকার জায়গা তৈরি হচ্ছে। রাশিয়ার এই স্বনির্ভরতা দেখে স্বয়ং ইরানও বিস্মিত। 2023 সালে রাশিয়া এবং ইরান $1.75 বিলিয়ন এক বিশাল চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করতে পারবে। লক্ষ্য ছিল 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6000 ড্রোন তৈরি করা, কিন্তু রাশিয়া প্রায় 1 বছর আগেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন প্রতি মাসে আলাবোগা কারখানায় 500 এর বেশি ড্রোন তৈরি হচ্ছে। শুরুর দিকে ইরান এই উদ্যোগকে সমর্থন জানালেও রাশিয়ার উন্নত সংস্করণ দেখে তারা চমকে ওঠে। ইরানের বিশ্লেষক দায়েরি বলেন, রাশিয়া সবসময় বেশি নিতে চায় আর কম দিতে চায়, এটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপা অসন্তোষ আরও গভীর। জানা গেছে রাশিয়া তাদের চুক্তির অধীনে ইরানকে যথাযথ অর্থ পরিশোধ করেনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু অর্থ আটকে গেছে এমন দাবি থাকলেও ইরানি কোম্পানি সাহারা থান্ডার বলছে তারা প্রাপ্য অর্থ পায়নি। আর সবচেয়ে বড় ধাক্কা আসে জুন মাসে, যখন ইসরায়েল 12 দিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। সেই সময় ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে ব্যাপক সামরিক সহায়তা পাওয়া সত্ত্বেও রাশিয়ার পক্ষ থেকে একটি দুর্বল ও প্রায় নীরব প্রতিক্রিয়া আসে। এই ঘটনা ইরানকে গভীরভাবে অসন্তুষ্ট করে। সম্প্রতি একটি বড় সামরিক পরিবহন বিমান মস্কো থেকে তেহরানে যায় এবং আবার ফিরে আসে। গোয়েন্দা সূত্রের মতে এই বিমানে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ ছিল। যদিও রাশিয়া বা ইরান কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটি একটি ইঙ্গিত যে সামরিক সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন হয়নি। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক যতই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাক না কেন, ইরান রাশিয়ার কাছ থেকে কিছু সুবিধা পাবে। মস্কোর কাছ থেকে সামরিক প্রযুক্তি, হার্ডওয়্যার এবং অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার আশা এখনও ইরানের আছে। একদল আরেক দলের প্রয়োজন মেটাতে গিয়ে তৈরি করছে এক নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ, যার পরিণতি এখনও অস্পষ্ট।
তবে প্রশ্ন থেকেই যায়, এই সহযোগিতার আড়ালে কি রাশিয়া একাই লাভবান হচ্ছে, নাকি ইরানও কিছু পাচ্ছে, এবং এই জটিল সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে?